আকাশে মেঘ জমেছে। বাবলু বার কয়েক দরজায় টোকা দিল। কোনো সারা শব্দ না পেয়ে ভেতরে ঢুকে চায়ের কাপটা টেবিলে রাখল। গলায় ঝুলন্ত গামছা দিয়ে কপালের ঘাম মুছে কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, চোখের লগে লগে কি মাথাটাও খাইছেন নিশার? কয়টা ডাক দিলাম আমনেরে? চোখের চশমা নাকের ডগায় ঝুলিয়ে মনোযোগী দৃষ্টিতে রোগীর রিপোর্ট দেখছে যাবের। বাবলুর কথায় টান টান ললাটে সামান্য ভাঁজ পড়ল। দৃষ্টি না সরিয়ে গম্ভীর স্বরে বলল, ভুলভাল উচ্চারণ করবে না বাবলু, ওইটা সার নয়, স্যার হবে। আর আমি আমার চেম্বারে একা থাকাকালীন সময়ে ভেতরে ঢোকার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কতবার বলতে হবে? ভদ্রতা বইলে একটা ব্যাপার আছে না? হেই আর চক করে অনুমতি লই, আমি ব্যস্ত আছি, এবার তুমি যেতে পারো। বাবলু কেবিন থেকে বেরিয়ে এলো। হাতের চায়ের ট্রে এখনও 2 কাপ চা অবশিষ্ট। হাসপাতালে বোধ হয় তার ব্যস্ততাই আকাশচুম্বী। একটু বসে জিরিয়ে নেওয়ার অবকাশ নেই। এক কাজের মধ্যেই আরেক কাজ এসে হাজির হয়ে যায়। এই ডাক্তারদের তাকে ছাড়া যেন একদম চলে না। টেবিলের ওপর রাখা মোবাইল ফোনটা কয়েকবার বাজল। জাবের অনীহা নিয়ে স্ক্রিনের নাম্বার আর নামটা দেখে দৃষ্টি সরিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। মিনিট 2 পর টেলিফোনে একটা নাম্বার ডায়াল করে কানে ধরল। মিতালিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। কান থেকে টেলিফোন নামিয়ে চায়ের কাপে চুমুক দিল সে। বাইরে বৃষ্টি নেমেছে। জানালার কাছে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। মিতালি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করল। ইতস্তত ভঙ্গিতে টেবিলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ডেকেছেন স্যার? জাবেরের চোয়াল শক্ত। টেবিলের রিপোর্টটা তার দিকে ছুঁড়ে মেরে ধমক দিয়ে বলল, পারভিন ইসলামের সার্জারি তো গত সপ্তাহে শেষ। সেই রিপোর্ট এই মুহূর্তে এখানে কি করছে? পারভিন আক্তারের রিপোর্ট কোথায়? মিতালি ভয়ে সামান্য কাঁপল। রিপোর্টগুলোতে শুধু নজর ঘুরিয়ে আমতা আমতা করে বলল, যেটা আমাকে দেওয়া হয়েছে সেটাই তো আমি ফাইলে রেখেছিলাম স্যার। যা দেওয়া হবে তাই এনে রেখে দেবেন? চেক করার প্রয়োজন নেই? আনপ্রফেশনাল মানুষ দিয়ে হসপিটাল পড়ে গেছে, এই জন্যই রোগীদের আজ এই দুরবস্থা। মোবাইল পুনরায় বেজে উঠল। মিতালি কিছু বলতে গিয়েও থেমে গেল। স্ক্রিনে মায়ের নাম্বার দেখে তাকে বিদায় জানিয়ে কল রিসিভ করলে যাবেন। সালাম দেওয়ার সময়টুকুও পেল না। চারপাশ থেকে ধেয়ে এলো কথার ঝড়। মেয়েটা বৃষ্টির মধ্যে স্টেশনে দাঁড়িয়ে আছে। কতগুলো কল দিয়েছে তোকে, ধরিসনি কেন গুরু? ভারী অবাক হলো সে। স্টেশনে মানে? কোন মেয়ে? তুই যে মেয়েকে বিয়ে করে আমাদের কাছে ফেলে রেখে গিয়েছিলি সেই মেয়ে। ওর কিছু হলে আমি তোকে কোরবানি দেব গরু। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে গেল। জাবের আহম্মক হয়ে কিছুক্ষণ চেয়ারে বসে রইল। বৃষ্টির তেজ বেড়েছে। ঘটনার আকস্মিকতা বুঝতে পেরে মোবাইল আর কোট নিয়ে সে বাইরে ছুটল। পিচ্ছিল রাস্তায় ঘটে যাওয়া বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশাল এক জটলা বেঁধেছে। দূর থেকে ভেসে আসছে পুলিশি গাড়ির কর্কশ হর্ন। জাবের হাতের ইশারায় রিকশা ডেকে শর্টকাট পথ ধরল। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে একেবারে কাকভেজা হয়ে গেল। অন্যান্য দিনের তুলনায় প্ল্যাটফর্মে আজ ভিড় একটু বেশি। ঝড় বাদলে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট একটা নাম্বারে রিং হওয়ার পরেও বিপরীত পাশ থেকে তার কল ধরা হচ্ছে না। জাবেরের রাগ এবার চিন্তায় রূপ নিল। এত ভিড়ের মধ্যে মেয়েটিকে এখন সে খুঁজে পাবে কিভাবে? হঠাৎ পেছন থেকে তার শার্টে কেউ টান দিল। ভ্রুম কুচকে পেছনে ফিরে তাকালো যাবেন। কাঁধ সমান লম্বা মেয়েটি তার পায়ের কাছে ব্যাগটা নামিয়ে রেখে হাতের ঠোঙা এগিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, ছোলা মাখা খাবে? শহরে এসে মানুষগুলো বাটপার হয়ে যাচ্ছে। ছোলার নাম করে কতগুলো শশা ধরিয়ে দিয়ে 30 টাকা মেরে দিল। জাবেরের চিন্তা কমল, তবে রাগ বাড়ল। ধমক দিয়ে বলল, কতবার কল দিয়েছি, রিং হওয়ার পরেও রিসিভ করনি কেন? তুমিও তো করনি। আমার সাথে তোমার জোড়া? জোড়াই তো। মা বলেছে সর্বদা স্বামীকে অনুসরণ করে চলবি। আমি ব্যস্ত ছিলাম। তাহলে আম্মার কল ধরলে কিভাবে? হঠাৎ এখানে এসেছো কেন? প্রসঙ্গ বদলালো সে। আমি আশায় খুব ক্ষতি হয়ে গেছে বুঝি? নতুন সংসার পেতে বসেছিলে? সেই বউ জানলে অশান্তি হবে। জাবের হতভম্ব হয়ে গেল। মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। বিয়ের খুব বেশি দিন হয়নি তাদের। মাস 2 আগে বাবা মায়ের চাপে পড়ে বাড়িতে গিয়ে বিয়ে করে এসেছিল। মেয়েটার সঙ্গে সংসার বলতে ওই তো সপ্তাহখানেকের পরিচয়। তারপর আর বাড়ি ফেরাই হয়নি। ব্যস্ততার বাহানা দিয়ে সে রোজার ঈদেও যায়নি। সেই অল্প কয়েকদিনের সংসারে মেয়েটি কি লজ্জাবতী না ছিল? চোখ তুলে কথা বলতে সংকোচ বোধ করত। সম্বোধন করত আপনি বলে। আর আজ কিনা এই কদিনে মেয়ের এত বদল। জাবের আর কথা বাড়ালো না। স্ত্রীর হাত থেকে ঠোঙাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল ময়লার ড্রামে। তারপর ভারী ভারী ব্যাগ দুটো 2 হাতে তুলে নিয়ে উল্টো পথে হাঁটা ধরল। তার এমন আচরণে মেয়েটির চোখ ছলছল করে উঠল। স্বামীর পিছনে হওয়ার বদলে সেও মুখ ঘুরিয়ে বিপরীত পথে হাঁটা ধরল। কয়েক কদম এগিয়ে গিয়ে জাবের থেমে দাঁড়ালো। পেছনে তাকিয়ে স্ত্রীকে অন্যদিকে চলে যেতে দেখে ডাকল, ওইদিকে কোথায় যাচ্ছ? শশীপ্রভা, দাঁড়াও বলছি। শশীপ্রভা দাঁড়ালো না। জাবের ব্যাগগুলো রেখে ছুটে এসে তাকে টেনে ধরল। একদম ছেলে মানুষই করবে না। হসপিটালে কাজ ফেলে বৃষ্টি মাথায় নিয়ে এসেছে এখানে তোমার রং তামসা দেখতে নয়। চুপচাপ আমার সঙ্গে চলো, নয়তো পরের ট্রেনে বাড়ি ফিরবে।
শশীপ্রভার চোয়াল শক্ত হয়ে গেল। রাগ ধীরে ধীরে অভিমানের রূপ নিল। ফেরার পথে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। বাইরে তখনও ঝুম বৃষ্টি, আগের তুলনায় তেজ খানিকটা বেড়েছে। জাবের চাবি ঘুরিয়ে ফ্ল্যাটের দরজা খুলতেই তাকে প্রায় ঠেলে ঠুলে ভেতরে প্রবেশ করল শশীপ্রভা। বোটকা গন্ধে নাক মুখ কুচকে চারপাশে তাকিয়ে বলল, এখানে কোনো মানুষ থাকে বলে তো মনে হচ্ছে না। কয়দিন ধরে ঘরদোর পরিষ্কার করো না, ডাক্তাররাও অপরিষ্কার হয়। জাবের লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের দক্ষিণা জানলাটা খুলে দিল। পর্দা উড়িয়ে হো হো করে প্রাকৃতিক বাতাস আর বৃষ্টির বিন্দু ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তে ঘরের ভ্যাপসা গরম কেটে গিয়ে শীতল হয়ে উঠল চারিপাশ। স্বামীর থেকে জবাব না পেয়ে শশীপ্রভা নিজেই ঠোঁট বাঁকিয়ে বলল, ওহো, তুমি তো আবার ব্রেন ছাড়া ব্রেনের ডাক্তার। কথা না বলার সিদ্ধান্ত নিয়েও জাবের অনিচ্ছায় স্ত্রীর দিকে তাকালো। মেয়েটা বেশি কথা বলে, আর যা বলে তাও মেজাজ খারাপ করে দেওয়ার মতো কথা। মা যে কোথা থেকে এমন মেয়ে খুঁজে আনলো, দাঁতে দাঁত পিষে সে বলল, আমি নিউরোসার্জন। একই ব্যাপার, ভাত টাত কিছু আছে? খুব ক্ষুধা পেয়েছে। সেই সকালের ট্রেনে রওনা হয়েছিলাম, পথে শুধু একটু ঝালমুড়ি আর নাটি বিস্কুট খেয়েছি। ছোলা মাখা তো তুমি নিজেই ফেলে দিলে। চাল আছে, ভাত নেই, রান্না করতে হবে। তো করো। কি রান্না? বাইরে থেকে আনাচ্ছি, প্রয়োজন নেই। তরকারি আমি সঙ্গে এনেছি। আম্মা তোমার পছন্দের সব খাবার দাবার রান্না করে দিয়েছে। তুমি ভাত বসিয়ে দাও, আমি গোসল করে এসে তরকারি গরম করব। লাল রঙের লাগেজটা টেনে হিচড়ে ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল শশীপ্রভা। জাবের হতাশ চোখে নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার অবস্থাও বিশেষ ভালো নয়। গোসল না করে কোনো কাজে হাত দেওয়া যাবে না। তবুও রাইস কুকারে পরিমাণ মতো চাল আর পানি দিয়ে সুইচ অন করে পাশের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই শাশুড়ির মিসড কল নজরে পড়ল। শশীপ্রভা বিলম্ব না করে কল ব্যাক করল। লম্বা সালাম দিয়ে মুখস্থ বইয়ের মতো এক নাগারে বলল, আপনার ছেলে আমাকে নিতে আসতে খুব দেরি করেছে। এমনকি আমার হাত থেকে 30 টাকা দামের ছোলা মাখাও ফেলে দিয়েছে। আসার পথে বৃষ্টিতে ভিজিয়ে এনেছে। স্বামী ভুল করলেও তো আবার কিছু বলা যাবে না। যাই হোক, চিন্তা করার প্রয়োজন নেই। আমি সহি সালামতে স্বামীর বাড়িতে পৌঁছে গেছি আম্মা। জাকিয়া কিছু সময়ের জন্য মোবাইলটা কান থেকে একটু দূরত্বে রাখলেন। পুত্রবধূর কথা শেষ হতেই মোবাইল কানে ধরে বললেন, এবার মন দিয়ে সংসার করো। স্বামী ছাড়া এদিকে আর এক পাও দেবে না। পারলে কথা একটু কম বলো। জাবের বেশি কথা বলা পছন্দ করে না। আমিও তো কম কথা পছন্দ করি না। জাবের কোথায়? মনে হয় ভাত রান্না করছে। গিয়ে স্বামীকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছ? আপনিও তো শ্বশুর আব্বাকে পাঠান। শশী, বড্ড কথা বলো তুমি। তোমার শ্বশুর এককালে আমার ফুফাতো ভাই ছিলেন, তাই আমার অধিকার আর রাজত্ব একটু বেশি। কিন্তু তুমি তো দুঃসম্পর্কের বোনও নও, অন্য গোষ্ঠী থেকে আসা নতুন বউ। রাজত্ব পেতে হলে অপেক্ষা করতে হবে। লাগাম খুব সাবধানে হাতের মুঠোয় টেনে ধরতে হবে। আর কত শেখাতে হবে তোমায়? মেয়ে হয়ে জন্মেছি, একটু আধটু তো ভুল হবেই আম্মা। এবারের মতো মাফ করে দেন। খাবার গরম করে খেয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখো। খাওয়ার পর জ্বর ঠান্ডার ওষুধ খেয়ে নিও। ঘন ঘন হাঁচি দেওয়া, নাক টানা জাবেরের পছন্দ নয়। কথা শেষে জাকিয়া কল কেটে দিলেন। এটা তার জাত স্বভাব। বিপরীত পাশের মানুষ কি মনে করলো তা ভাবার সময় নেই। নিজের কথা, কাজ শেষ মানে আল্লাহ হাফেজ। ঘর থেকে বের হয়ে জাবেরের দেখা আর শশীপ্রভা পেল না। চাল সেদ্ধ হয়ে কুকারের সুইচ খুলে পড়ে আছে। একে একে তরকারি গরম করে ভাত বেড়ে টেবিলে সাজিয়ে রাখলো সে। গলা চড়িয়ে রাখলো, ওগো শুনছো, ভাত যে হয়ে গেছে, খেতে এসো। জাবের এলো মিনিট 2 পর। মুখখানা বাংলার 5 করে রেখেছে। শশীপ্রভা অত খেয়াল করলো না। লোকটার দিকে তাকাতে তার ভালো লাগে না। ওই তো একটা চেহারা, তাও আবার সবসময় গম্ভীর করে রাখে। কপাল তো নয় যেন লাচ্ছা শ্যামের ভাঁজ। পুরুষ মানুষ বইয়ের সামনে তো অন্তত হাসতে পারে, তা না, বজ্জাত লোক। গরুর মাংসের সলিড 2 পিস প্লেটে তুলে নিয়ে ভাত মাখালো জাবের। জিজ্ঞেস করলো, না বলে কয়ে হঠাৎ এখানে কেন? আম্মা জানে। তুমি জানো না? রাতে ব্যাগটা গুছিয়ে দিয়ে বলল, স্বামীর কাছে চলে যাও, ওখানে গিয়ে সংসার করো, স্বামীর মাথা চিবিয়ে খাও। 2 ঈদ আর শীত ছাড়া তোমায় যেন এদিকে আর না দেখি। মায়ের স্বভাব সম্পর্কে জাবেরের অজানা নয়। হুট করে সিদ্ধান্ত নেয়, অন্যের উপর কায়দা করে তা আবার চাপিয়েও দেয়। কিছু বলা যায় না, অবশ্য বলার সুযোগ কাউকে দেওয়া হয় না। তার নীরবতায় শশীপ্রভা নিজেই অভিযোগ করে বলল, স্বামী কি মাছ যে তার মাথা চিবিয়ে খাবো? আম্মা না মাঝে মধ্যে কী সব যে বলে বুঝি না বাপু। আমার নাইট ডিউটি আছে, আজ রাতে আর ফিরবো না। খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে। দরজার এক্সট্রা চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা। কাজ পেলে তোমার জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে। একা একা থাকা সম্ভব নয়, ভূতে ভয় পাই। এসব বলতে কিছু নেই, জিন তো আছে। তো এখন তোমার জন্য সব ছেড়ে ছুড়ে ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকলে খাবো কি? আমি নায়িকাদের মতো পান্তা ভাত খেয়ে গাছের তলায় থাকতে পারবো না ভাই। নরম বিছানা ছাড়া আমার ঘুম আসে না। মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না। সেদিন একটা সানস্ক্রিন কিনলাম, 1800 টাকা নিল। জিনিসপত্রের কি দাম! স্টুপিড। খাওয়া শেষ করে উঠে গেল জাবের। কখন থেকে ইমার্জেন্সি কল আসছে। আজ বোধহয় হুট করেই প্রথম হাসপাতাল থেকে তার বেরিয়ে আসা।
স্ত্রীকে বিদায় জানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল সে। বাড়ি থেকে হাসপাতাল খুব একটা দূরে নয়। চঞ্চল আর ছটফটে স্বভাবের হলেও শশীপ্রভা খুব গোছানো মেয়ে। খাওয়া শেষে এঁটো থালা বাসন থেকে শুরু করে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে তৈজসপত্রগুলো গুছিয়ে রাখল সে। একটু বিশ্রাম নিয়ে পুরো ফ্ল্যাট ঝেড়ে মুছে পরিষ্কার করল। তাদের ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, একটি ড্রয়িং রুম, একটি কিচেন রুম আর পাশাপাশি দুটো বেডরুম। আলমারি খুলতেই বিরক্তি নিয়ে শশীপ্রভা আঁচলে নাক চেপে ধরল। আধোয়া ঘামের দুর্গন্ধযুক্ত কিছু শার্ট, প্যান্ট আর টাই অগোছালো পরে আছে। সে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। তিরিক্ষি মেজাজ নিয়ে বিড়বিড় করে বলল, মানুষকে নিয়ে সারাক্ষণ কাটাছেড়া করতে করতে ঘরের অবস্থা যাচ্ছে তাই করে রেখেছে। ভালো ডাক্তার হলে ঠিকই সংসারে মন থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। কপালে যে জুটেছে কাটাছেঁড়া ডাক্তার, সংসার কি আদৌ হবে? খুন্তি নাড়িয়ে গুনগুন করছে শশীপ্রভা। কড়াইয়ের আলু ভাজি সেদ্ধ হতেই পাশে নামিয়ে রেখে রুটি সেক দেওয়ার জন্য তাওয়া গরমে বসালো। বাইরে মৃদু ঠান্ডা বাতাস। হঠাৎ কলিং বেল বেজে উঠল। গান থামিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দরজার কাছে ছুটে গেল সে। লুকিং গ্লাসে চোখ রাখতে নজরে পড়ল জাবেরের ক্লান্ত মুখ। দরজা খুলে স্বামীকে আপাদমস্তক ভালো করে একবার দেখল। চোখের নিচে কালি পড়েছে, অনেকখানি দেবে গিয়েছে। ঠিকঠাক কতদিন ঘুমায় না কে জানে। প্রশ্ন ছুড়ল, মানুষদের কাটাছেড়া করতে গিয়ে নিজেরই তো দেখছি 12টা বাজিয়ে ফেলেছ। তা কোন প্রেমিকার সাথে রাত্রি যাপন করে আসা হলো? জাবের বিরক্ত হলো। বলেই তো গেলাম নাইট ডিউটি আছে। এসব আমায় বুঝিয়ে লাভ নেই। আমি বোকা বা মূর্খ নই। নাইট ডিউটি করে কেউ এত বেলা করে বাড়ি ফেরে না। কোথায় যে নাইট ডিউটি করা হয়েছে জানা আছে। পুরুষ মানুষের তো আবার চরিত্রে দোষ। এমনিতেই গতকাল থেকে একটু বিশ্রাম নেওয়া হয়নি, সারা রাত ঘুমায়নি। ফিরতে না ফিরতে স্টুপিডিটি শুরু করে দিয়েছে। ডাক্তারদের কত ব্যস্ততা ধারণা আছে, কত অপারেশন করতে হয় জানা আছে। এই জন্যই কি মা তোমায় এখানে পাঠিয়েছে? পাঠানোয় খুব ক্ষতি হয়ে গেল বুঝি? যা কথা হবে আম্মার সাথে হবে, এর শেষ দেখে ছাড়বো আমি। এজন্যই তো বলি বউ ছাড়া বান্দা এতদূর একা একা কিভাবে পড়ে আছে। তলে তলে এই চলে আমিও সাবানা নই। লোকে বলে রিনা খান। জাবেরের মনে হলো তার শান্তির জীবনে অশান্তি করার জন্যই মা এই মেয়েকে বউ করে ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। নইলে মেয়ে মানুষের কি অভাব পড়েছিল দুনিয়ায়? তার কলেজের বান্ধবী অর্পা কোন দিক থেকে কম ছিল? মেয়েটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নামকরা একটা কলেজের শিক্ষক হয়েছে। অথচ মাকে সে মেয়ের কথা বলতেই মা না করে দিল। ফলস্বরূপ কয়েক মাসের মধ্যে কোত্থেকে না কোত্থেকে যেন এই অসহ্যকর মেয়েকে খুঁজে এনে ধরে বেঁধে তার সঙ্গে বিয়ে দিয়ে দিল। ক্লান্ত অলস দেহখানা ঠেলে ঠুলে নিয়ে ঘরে গিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল জাবের। এহেন কাণ্ডে শশীপ্রভার সন্দেহ তীব্র হলো। পরনের ওড়না কোমরে শক্ত করে বেঁধে নিজের কাজে লেগে পড়ল। রুটি পুড়ে গেছে। এই পোড়া রুটি আজ লোকটাকে সে খাওয়াবে। কিন্তু জাবের আর নাস্তা করল না। দুপুরেও ঘর থেকে বের হলো না। শশীপ্রভা রান্নাবান্না শেষ করে গোসল সেরে এলো। সকালে নাস্তা করার জন্য বেশ কয়েকবার ডেকেছিল, কিন্তু লোকটা সাড়া দেয়নি। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠল সে। স্ট্রোক করে বসেনি তো? যতই হোক স্বামী তো, একা একা তো আর খাওয়া যায় না। ঘর থেকে মোবাইল এনে দ্রুত শাশুড়িকে কল দিল, কিন্তু জাকিয়া কল ধরলেন না। দুপুর এবং রাতে সচরাচর তিনি কল ধরেন না। তবে নিজের প্রয়োজন হলে মধ্যরাতে কল দিয়েও অন্যকে বিরক্ত করতে দ্বিধাবোধ করবেন না, এমন বহু রেকর্ড পূর্বে রয়েছে। শাশুড়িকে না পেয়ে হতাশ হলো শশীপ্রভা। এবার ডায়াল করলো ননদের নাম্বারে। তবে ননদ তাকে হতাশ করল না। সঙ্গে সঙ্গে কল রিসিভ হতেই শ্বাস আটকে সে বলল, জুইয়াপা গো, আপনার ভাই তো দরজা খোলে না। জোয়ান বয়সে মরে টরে গেল নাকি? ওপাশ থেকে ধমক এলো, জীবনে একটু ভালো কথা বলতে পারো না? দাঁড়াও, জাবের কি বাড়ি গিয়েছে? কই, আমায় তো জানালো না। আমি এসেছি। কোথায়? কোথায় আবার? আপনার ভাইয়ের কাছে। আম্মা জোর করে পাঠিয়ে দিলেন। জুইকে খুব একটা অবাক হতে দেখা গেল না। মা হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করার মানুষ। বলল, এই জন্যই দরজা খুলছে না, একসঙ্গে এত কিছু নিতে পারছে না, মনে হয় বদহজম হয়েছে। এবার উপায়? 2 ঘন্টার মধ্যে দরজা না খুললে অ্যাম্বুলেন্সে কল দিও। নাম্বার আছে? সমস্যা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি। কল কেটে দিল জুই। শশীপ্রভা বিরক্ত হলো। পুরো গোষ্ঠী এক স্বভাবের, তবুও হাত গুটিয়ে তার বসে থাকলে চলবে না। কিছুক্ষণ বসে বসে ভাবতে গিয়ে 2 কাপ চা খেয়ে শেষ করে ফেলল। বুদ্ধির বাতে খুলে যেতেই দৌড়ে গিয়ে দাঁড়ালো বন্ধ দরজার সামনে। গলা ফাটিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, আহ, মরে গেলাম রে, কোমরটা ভেঙে গেল রে, কে কোথায় আছো? তার ভয়ানক আহাজারিতে বন্ধ দরজাটা খুলে গেল। শশীপ্রভা থেমে গিয়ে সামনে তাকালো। জাবেরের চোখ জোড়া লাল হয়ে আছে, মুখখানা ফোলা, চুল এলোমেলো। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? তোমার কি হয়েছে? মুখের এমন অবস্থা কেন? কার জন্য কেঁদে কেটে চোখ লাল করেছো, নাকি নেশাপানি খেয়েছো? জাবেরের মাথাটা চক্কর দিয়ে উঠল। কিছু না বলে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। শশীপ্রভা দ্রুত স্বামীর ঘরে তল্লাশি চালালো। সন্দেহজনক কিছু না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘর গুছিয়ে বিছানায় আরাম আয়েশ করে বসল।
জাবের গোসল সেরে বের হলো। পরনে পোশাক বলতে কোমরে শুধুই তোয়ালে পেঁচানো। স্ত্রীকে নিজের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে চুপচাপ আলমারি থেকে পোশাক নিয়ে পুনরায় বাথরুমের দিকে পা বাড়াতেই ছুটে এলো শশী প্রভার তীর্যক কণ্ঠস্বর। তোমার ফিগার তো মাশাল্লাহ, পুরাই মাখন। এদিকে এসো দেখি। স্টুপিডের পাশাপাশি তুমি একটা লুচ্চা। স্বামীর দিকে তাকানো লুচ্চামি। তোমার মাথাতে দেখছি আসলে ব্রেন নেই। পাশাপাশি বলো তো, বাজে কথা বলবে না। জাবের আর দাঁড়ালো না। খাবার টেবিলেও দুজনের কোনো কথা হলো না। মেয়েটা কথা বেশি বললেও ভালো রাখতে পারে। শহরে জাবেরের খাওয়া দাওয়ায় খুব অনিয়ম হয়। বুয়ার রান্না ভালো লাগে না, আবার বাহানাও কম নয়। একদিন এলে 2 দিন আসে না। এই যে আজও আসেনি। বেশিরভাগ সময় বাইরে খেতে হয়। বাড়িতে থাকলে ডিম সেদ্ধ ছাড়া উপায় নেই। খাওয়া শেষে সে ঘরে চলে গেল। ক্লান্তি এখনো যায়নি। আজ সারাদিন কোথাও বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব গোছগাছ করে দরজার সামনে এসে দাঁড়ালো শশীপ্রভা। জিজ্ঞেস করলো, চা খাবে? জাবেরের চোখ বন্ধ, বাম হাতটা কপালে ঠেকানো। সেভাবেই বলল, দুপুরে কে চা খায়? মাত্র তো ভাত খেলাম। এখনো দুপুর আছে, 3টা বাজে। জাবের এবারেও জবাব দিল না। শশীপ্রভা বিরক্ত হয়ে ঘরে ঢুকে স্বামীর পাশে শুয়ে পড়ল। জাবের হাত সরিয়ে সরু দৃষ্টিতে তার দিকে তাকালো। শশীপ্রভা তার সেই চোখের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করল। কোমল স্বরে বলল, এই যে এতগুলো দিন আমায় ছেড়ে এখানে একা ছিলে, কষ্ট হয়নি? একবারও আমার কথা মনে পড়েনি? কি জবাব দেবে বুঝতে পারে না জাবের। এই মেয়ে এত সুন্দর করেও কথা বলতে পারে? হ্যাঁ পারে। বিয়ের পর তাদের ওই কদিন সংসারে এমন সুন্দর করে সে কথা বলতো। এত নরম স্বভাবের মেয়ে তখন জাবেরের পছন্দ হয়নি। মেয়ে মানুষ কেন নরম হবে? মেয়ে মানুষ হবে চঞ্চল চপলা। অথচ এখন আর এই মেয়ের চঞ্চলতাও তার ভালো লাগছে না। নাকি শশীপ্রভা নামের মেয়েটাকে তার অপছন্দ? জাবের এসব আর ভাবতে চায় না। জবাব না পেয়ে শশীপ্রভা নিজেই বলল, আমার তো তোমার কথা খুব মনে পড়ছে। যতই হোক তুমি আমার জীবনের প্রথম স্বামী, প্রথম পুরুষ। দায়িত্বে অবহেলা করে ভুলে তো আর যেতে পারি না। মেয়ে মানুষ হওয়ার এই এক সমস্যা, যে যেভাবে পারে অবহেলা করে, খোঁটা দেয়, দুর্নাম করে। জাবের তার দিকে ঘুরে এক পেশে শোয়। হাতটা অজান্তে মেয়েলে কোমর ছোঁয়। সান্ত্বনা দেওয়ার জন্য নাকি মোহে পড়ে বোঝা যায় না। তবুও কোমল স্বরে বলে, মনে পড়েছে, অনেক মনে পড়েছে। কষ্ট দেওয়ার জন্য সরি। শশীপ্রভা প্রত্যুত্তরে চুপ থেকে চোখ বন্ধ করল। দেহখানা একটু বিশ্রাম চাইছে। রাতে তারও ঘুম হয়নি। একা ফ্ল্যাটের সারা রাত জেগেছিল। ঘুমন্ত স্ত্রীর দিকে পলক্ষহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল জাবের। মেয়েটা নিঃসন্দেহে সুন্দর, তবে মুখ খুললেই বাধে যত বিপত্তি। ঠোঁটের কার্নিশে ক্ষীণ হাসির রেখা স্পষ্ট হয়। সারাদিনও জাবের আর বাড়ি থেকে বের হলো না। বহুদিন হাসপাতাল থেকে ছুটি নেওয়া হয়নি। কাজের চক্করে দেওয়া হয়নি নিজেকে সময়। বই নিয়ে বারান্দায় গিয়ে বসল সে। পশ্চিম আকাশে সূর্য ডুবছে, পাখিরা ঘরে ফিরছে, যানবাহনের শব্দে বিকেল বিলাস করাও যেন তাই। শশীপ্রভা জেগে উঠেছে। কোনো মতে কুলোকুচি করে চুলায় কড়া লিকারের দুধ চা বসিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে জোড়া কাপে ঢালল। ট্রেতে 2 পদের বিস্কুট, মুড়ি আর চায়ের কাপ নিয়ে স্বামীর মুখোমুখি বারান্দায় এসে বসল সে। জাবেরের মুখশ্রীতে এখন আর গাম্ভীর্যের ছিটে ফোটাও নেই। জিজ্ঞেস করল, ঘুম শেষ? হ্যাঁ, এখানে আসার পর থেকে ঠিকঠাক ঘুম হচ্ছে না। অথচ বাড়িতে আমি প্রচুর ঘুমাতাম। এই ঘুমের জন্য মায়ের কাছে অনেক বকাও খেতাম। চায়ের কাপটা তার দিকে এগিয়ে দিল শশীপ্রভা। জাবেরের মুখে স্পষ্ট অসন্তোষ প্রকাশ পেল। দুধ চা খাই না তো কি খাও? রং চা। শশীপ্রভা ললাটে ভাঁজ পড়ল, কণ্ঠে ঝরে পড়ল বিদ্রুপ। রং চা মানুষ খায়? জীবনে দুধ চা খেয়ে দেখেছ? মানুষই খায়। রং চা খেলে দেহ সতেজ থাকে, কাজে মনোযোগ বাড়ে, ওজন নিয়ন্ত্রণে থাকে, স্কিন ভালো থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পাওয়া যায়, দাঁতও সুস্থ থাকে। অপরদিকে চিনিযুক্ত কড়া দুধ চা খেলে শরীর দুর্বল লাগে, ওজন বাড়ে, দাঁত নষ্ট হয়, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় না, ডায়াবেটিস হয়। তাই স্বাস্থ্য এবং স্বাদের ক্ষেত্রে রং চা ভালো। বললেই হলো, 15 বছর ধরে চিনি দিয়ে দুধ চা খাই, এখনো পর্যন্ত কিছু হয়নি, পুরো দমে সুস্থ। সারাদিন কত কাজ করি ধারণা আছে? গতকাল এসে তোমার এই জঙ্গলি ফ্ল্যাট আমি একা হাতে গুছিয়েছি। এসেছে দুধ চা নিয়ে খারাপ কথা বলতে। মুখ বাঁকালো সে। এজন্যই সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে। কামিজের ওপর দিয়ে ভুঁড়ি ভেসে আছে, মুখে ব্রণ উঠেছে, দাঁতও হলদে। শশীপ্রভার মেজাজ বিগড়ে গেল। ওড়না দিয়ে পেটটা ভালো করে ঢেকে নিয়ে দাঁতের দাঁত পিষে বলল, তোমার দাঁত বুঝি খুব ঝকঝকে? বুড়ো ফাম কোথাকার। বিয়ের পর বাসরাতে ওই ঠোঁটেই মিনিট 10 চুমু খেয়েছিলে, তাও জোর করে। এখন হলুদ হলো? তোমার দাঁত হলুদ, তোমার 14 গোষ্ঠীর দাঁত হলুদ। যে দুধ চা পছন্দ করে না সে পৃথিবীর 1 নম্বর বলদ হাতি। মামা এ কোন বলদের ঘরে পাঠালো? হা হতাশ করতে করতে শশীপ্রভা বারান্দা থেকে চলে গেল। কয়েক সেকেন্ড পর ফিরে এসে পুরো ট্রে ধরে নিয়ে চলে গেল। যাওয়ার আগে ভেঙচি কাটতেও ভুলল না।
জাবের হতভম্ব হয়ে সেখানেই ঠায় বসে রইল। সামান্য একটা কথার বিপরীতে কী সব বলে গেল ওই মেয়ে। জাবের হাতি বলদ কোন দিক থেকে তাকে হাতির মতো দেখায়? এই পারফেক্ট ফিটনেসের জন্য সে কত পরিশ্রম করে ওই মেয়ের ধারণা আছে? এত শত ভাবনার মধ্যে হঠাৎ মনে পড়ল মেয়েটি তাকে চুমুর খোঁটা দিয়ে গেল। শশীপ্রভা ঘরের দরজা বন্ধ করে বসে রইল। এ লোকের সঙ্গে আর কথা বলবে না বলে সিদ্ধান্ত নিল। তার কি দায় আগ বাড়িয়ে সম্পর্কের উন্নতি করতে যাওয়ার? শাশুড়ি আম্মা বউপালার ট্রেনিং নিজের ছেলেকে দিলেও তো পারতেন নাকি? সন্ধ্যার পর বাড়িতে জুই এলো, সঙ্গে 2 ছেলে মেয়ে আর স্বামী আশরাফ। অসময়ে বোনকে দেখে যার পণ্যায় অবাক হলো জাবের। কিছু জিজ্ঞেস করার পূর্বেই জুই চিন্তিত ভঙ্গিতে বলল, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার কি হবে? তুই হঠাৎ এলে যে? তুই নাকি ঘরে খিল দিয়ে বসেছিলি? তোর বউ তো চিন্তায় শেষ। পরে আমায় কল দিয়ে জানালো। আমি তখন দুপুরের ভাত খেতে বসেছি। পরে তোর দুলাভাই ফিরতেই এখানে ছুটে এলাম। বউয়ের ওপর রাগ করে দরজায় কেউ খিল দিয়ে বসে থাকে, এসব তো মেয়েদের কাজ। জাবেরের এবার আসলে খুব ক্লান্ত লাগছে। এই মেয়েকে নিয়ে তার সংসার করা সম্ভব নয়। একটা মেয়ে এতটা অসহ্যকর কিভাবে হতে পারে? 2 দিন হয়নি এখানে আসতে না আসতে তার শান্তিপূর্ণ জীবনটাকে বেহাল বানিয়ে দিয়েছে। জুয়ের বিচ্ছু ছেলে মেয়েগুলো ভেতরে ঢুকেই হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। আন্ডা বাচ্চা জাবেরের পছন্দ নয়। তাদের শব্দ পেয়ে শশীপ্রভা ঘর থেকে বের হতে তাকে টেনে আড়ালে নিয়ে গেল সে। ধমক দিয়ে বলল, আপাকে কল দিয়েছিলে কেন? বেয়াদব, তুমি তো দরজা খুলছিলে না, সাড়া দিচ্ছিলে না। আমার চিন্তা হয় না বুঝি? তাছাড়া তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো তোমার পরিবার এসে আমায় ধরবে। তখন মাথা মোটা। জাবের চলে গেল। এত মানুষ তার ভালো লাগে না। বোন ভাগ্নের কথা মনে পড়লে সে নিজে মাসে 2-1 বার তাদের বাড়িতে গিয়ে ঘুরে আসে। কিন্তু বাড়িতে দাওয়াত দিয়ে লোক আনার মতো মানুষ সে নয়। অন্য কেউ এসে তার ঘর এলোমেলো করে দিয়ে যাবে, ব্যাপারটা সে সহ্য করতে পারবে না। তবুও বাধ্য হয়ে সন্ধ্যাবেলায় তাকে সুপার শপে ছুটতে হলো। মেহমানদারি করার মতো ঘরে কিছুই নেই। বাজারে যে শেষ কবে গিয়েছিল সে খেয়ালও নেই। মাসকাবারি যা ছিল তা দিয়েই শশীপ্রভা কাজ চালিয়ে নিয়েছে। রাতের খাবার খেয়ে জুয়েরা রাত 11টার দিকে বাড়ি ফিরে গেল। শশীপ্রভার কাজ আরও বাড়ল। অগোছালো ঘরদোর, ডাইনিং টেবিল সব পরিষ্কার করে রান্নাঘরে ছুটল। এটো থালা বাসন দিয়ে সিঙ্ক বেসিংয়ের অবস্থা নাজেহাল। বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো, আগে যদি এমন হবে জানতাম তাহলে জীবনেও কল দিতাম না। আমার হয়েছে যত জ্বালা। জাবের সোফায় বসে টেলিভিশনের সংবাদ দেখছে। স্ত্রীর ক্লান্ত খড়মাক্ত মুখের দিকে নজর যেতেই স্নেহ মায়ার বদলে পৈশাচিক আনন্দে বুকটা যেন ভরে উঠল। সেখানে বসেই বলল, এখন আর এসব পরিষ্কার করার দরকার নেই, একটু বিশ্রাম নাও। শশীপ্রভা ভ্রু কুঁচকে নিল। রান্নাঘর থেকে ড্রয়িং রুম দেখা যায়। বলল, পরে এসব কে পরিষ্কার করবে? তুমি? আমি কেন করব? এসব কি আমার কাজ? তো কার কাজ? ঘরের বউয়ের। কোথা থেকে শিখেছ এসব? বাসন তো তোমার বাপও মাজে। তুমি কোন জমিদার? জাবের চটে গেল। রিমোট দিয়ে টেলিভিশন বন্ধ করে ধূপধাপ পা ফেলে ঘরে চলে গেল। এই বাচাল মেয়ের সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট, মাথা নষ্ট। সবগুলো থালা বাসন মেজে ধুয়ে চুলা থেকে শুরু করে পুরো রান্নাঘর পরিষ্কার করে তারপরেই ঘরে এলো শশীপ্রভা। জাবের নাক মুখ কুঁচকে বলল, ছি, এভাবে এখন ঘুমাবে? অন্তত ড্রেসটা চেঞ্জ করে এসো। কত জীবাণু শরীরের মধ্যে, ধারণা আছে? গতকাল থেকে এসে তোমার সংসারে গাধার মতো খাটছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30। তুমি সামান্য ঘামের গন্ধ সহ্য করতে পারছো না? পুরুষ মানুষ মানে নিমক হারাম। তোমার বাবা বুঝি পুরুষ নয়? আমার বাপ আমার জন্মের কয়েক বছর আগে মারা গেছে। বেঁচে থাকলে তোমার মতো লোকের সঙ্গে বিয়ে দিত না। আমার মতো লোক মানে কি বোঝাতে চাইছো? দায়িত্ব জ্ঞানহীন পুরুষ তুমি। বউ কিভাবে পালতে হয় জানো না। তুমি কিন্তু আবার বেশি বলে ফেলছো শশীপ্রভা। কমই বলছি। যে পুরুষ একটানা 2 সপ্তাহ মন ভরে বউয়ের সাথে সংসার করার পর শহরে এসে বউকে ভুলে যায়, সহ্য করতে পারে না, তার গলা চেপে ধরলেও মনে হয় না সে বেশি করা হবে। জাবের হতভম্ব হয়ে গেল। কি বললে তুমি? তুমি আমার গলা চেপে ধরতে চাও? শশীপ্রভা আর প্রত্যুত্তর করল না। এই লোকের সঙ্গে কথা বলার ইচ্ছে তার আর নেই। শরীরে যেন একটু বিশ্রাম চাইছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে রাজ্যের ঘুম নেমে এলো। কিছুক্ষণের মধ্যে নাক ডাকার শব্দ শুনে আরও একবার হতাশ হলো জাবের। বালিশ নিয়ে চুপচাপ পাশের ঘরে চলে গেল। এই মেয়ের সঙ্গে এক ছাদের নিচে সংসার করা তার পক্ষে অসম্ভব। শশীপ্রভা সংসারী মেয়ে। বিয়ের পর শাশুড়ি তাকে হাতে ধরিয়ে সবকিছু শিখিয়েছে। শ্বশুরবাড়িতে এই শাশুড়ি তার সবচেয়ে প্রিয় একজন মানুষ। ভোরের আলো ফোটার আগে সে ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে ঢুকে চুলায় আগে চা বসালো। তারপর ধীরে ধীরে রুটি তৈরির কাজে লেগে পড়ল। জাবেরও সকালে উঠেছে। ঘর থেকে সে বের হলো একেবারে গোসল করে সাহেব সেজে। হাতে একটা ব্যাগ আর সাদা রঙের অ্যাপ্রন ঝুলছে। সোফায় বসে জুতার ফিতা বাঁধতে বাঁধতে বলল, আজ বুয়া আসবে। এসে আর কি করবে? তোমার পার্মানেন্ট বুয়া তো চলে এসেছে, তাকে আসতে নিষেধ করে দাও। কে পার্মানেন্ট বুয়া? প্রসঙ্গ বদলে ফেলল। ভাজি প্রায় হয়ে গেছে, টেবিলে বসো, রুটি সেঁকে দিচ্ছি। সময় নেই, বাইরে খেয়ে নেব। কেটলি থেকে রং চা ছেঁকে কাপে ঢেলে নিচেই এনে তার সামনে ধরল শশীপ্রভা। জাবেরের ভ্রুজোড়া খানিক কুঁচকে গেল। কিছু না বলে হাত থেকে কাপ নিয়ে টেবিলের সামনে রাখল। খালি পেটে ঘর থেকে বের হতে হয় না।
বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে। এত স্বাস্থ্য সচেতন মানুষ অথচ এইটুকু জানো না? জাবের কথা না বাড়িয়ে চায়ের কাপে চমক দিল। মুহূর্তে চরম বিস্ময় দেখা গেল মুখখানায়। আদা এলাচের সুগন্ধ নাকে এসে লাগলো। এত মজাদার চা শেষ খেয়েছিল মায়ের হাতে। আমতা আমতা করে বলল, চা ভালো হয়েছে। কোথা থেকে শিখেছ? কোথা থেকে আবার? শাশুড়ি আম্মা শিখিয়েছে। ওখানে থাকতে আমি তো সবাইকে চা বানিয়ে খাওয়াতাম। আমার ফিরতে অনেক রাত হতে পারে, কখন ইমার্জেন্সি চলে আসে ঠিক নেই। আলমারিতে টাকা রাখা আছে, কিছু প্রয়োজন হলে বুয়াকে দিয়ে আনিয়ে নিও। একা একা কোথাও যাওয়ার প্রয়োজন নেই। শশীপ্রভা মাথা নাড়ল। জাবের তেলে চটচটে ভাজি খেল না, শুধু একটা শুকনো আটা রুটি খেয়ে বিদায় নিয়ে চলে গেল। বুয়া এলো সকাল 9টায়। দরজার ওপারে অচেনা নারীকে দেখে চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল, আমনেরে তো চিনলাম না, কেডায় আমনে? ঘরের কর্ত্রী। কিচেন ঘরদোর আমি পরিষ্কার করে রেখেছি, আপনি শুধু বারান্দার ফ্রিজটা পরিষ্কার করে ফেলুন। নাসিমার মুখ থেকে সন্দেহ এখনো যায়নি। ঝাড়ু হাতে পান চিবোতে চিবোতে বললেন, প্রায় 1 বছর হইতে চলল এই বাড়িতে কাম করি। কোন ফ্ল্যাটে কেডা থাহে আর কি আত্মীয় আছে সব আমার মুখস্থ। আমনে এই ফ্ল্যাটে কর্ত্রী মানে? জব্বার ভাইজানের কি লাগেন? জব্বার? কে জব্বার? শশীপ্রভা কিছু সময়ের জন্য যেন আহম্মক হয়ে গেল। বুয়া জবাবের আশায় তার দিকে এখনো তাকিয়ে আছে বললে ভুল হবে। আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শশীপ্রভা ব্যাপারটা ধরতে পেরে তাকিয়ে হেসে ফেলল। বলল, ওইটা জব্বার না, জাবের। আমি জাবের সাহেবের বিয়ে করা বউ। পরশু এসেছি। কবে বিয়ে হইল? জানা এলো না তো। এতদিন কই আসিলেন? বিয়ের কথা জানায়নি? তার ভীষণ রাগ হলো। রাগ নিয়ন্ত্রণ করে বলল, বিয়ের 3 মাস প্রায় চলছে। এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম। আপনি কাজে আসেননি যে? এমন অনিয়ম করলে চলে বলেন? আমি এসে দেখি পুরো ফ্ল্যাট নোংরা, সব একা হাতে পরিষ্কার করতে হয়েছে। কথাটা নাসিমার পছন্দ হলো না। ঝাড়ু হাতে বারান্দার দিকে যেতে যেতে বললেন, আমার ছোট পোলাটা ডায়রিয়া হয়েছে। জব্বার বাইরে কই, এই তো ছুটি লইছিলাম। ভুল নাম শুনে ফের হেসে ফেলল শশীপ্রভা। নাসিমা কিছুক্ষণের মধ্যেই বারান্দা ঝাড়ু দিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, অন থেকে কি এনেই থাকবেন? হ্যাঁ, একবারে চলে এসেছি। পারিবারিক বিয়া? সত্যি বলতে ইচ্ছা করল না তার, তাই মিথ্যে বলল, না ভালোবাসার বিয়ে। নাসিমার বোধহয় কথাটা বিশ্বাস হলো না। মুখখানা মলিন হলো। শশীপ্রভা তাকে তাড়া দিল, শুধু ঝাড়ু দিলে হবে না, ভালো করে বারান্দাটা মুছে ফেলুন, অনেক শ্যাওলা পড়ে আছে। তার আগে একটু বাজারে যেতে পারবেন? ফ্রিজে মাছ ডিম কিচ্ছু নেই। আপনার ভাই রাতে মাংস কিনে এনেছিল, তখনই রান্না করে ফেলেছিলাম। আমার কাম শুধু ঘর সাফ করা, বাজার করা না। তো এখন কি আমি যাব? আমি তো কিছু চিনি না খালা, পরশু এসেছি। আচ্ছা, টেহা আর ফর্দ দেন, দারোয়ানটা দিয়া পাঠাই। শশীপ্রভা একটা কাগজে সবকিছু লিখে টাকা সহ বুয়ার হাতে ধরিয়ে দিল। তিনি ঝাড়ু ফেলে নিচে ছুটলেন। দারোয়ানকে বাজারে পাঠিয়ে উপরে এসে বারান্দা ভালো করে মুছে ফ্রিজ পরিষ্কার করতে লাগলেন। দারোয়ান বাজার শেষে ফ্ল্যাটে ব্যাগটা পৌঁছে দিয়ে গেল। নাসিমা তার হাতে হাতে মাছগুলো কেটে দিয়ে দুপুরের দিকে চলে গেল। বিকেলের মধ্যে পুরো বিল্ডিং জুড়ে প্রচার হয়ে গেল 4 তলার ডক্টর জাবের মাহমুদ বিবাহ সেরেছেন। তার বউ এখন থেকে এখানেই থাকবে। কিন্তু তাদের সম্পর্কটা যান্ত্রিক সময় আর নিয়মের বেড়াজালেই যেন এক জায়গায় আটকে রইল। জাবের নিজের পেশা নিয়ে ব্যস্ত। স্ত্রী আসার পর থেকে বাড়তি ব্যস্ততা ইচ্ছে করে যেন নিজের কাঁধে তুলে নিয়েছে। ঘরে ফেরার তাড়া নেই, ফিরলেও পাশে বসে কথা বলার ফুরসত নেই। মাঝে মধ্যে শারীরিক মিলন ঘটলেও মনের মিলন ঘটা যেন অসম্ভব। শশীপ্রভা এই ছোট্ট গণ্ডি আর সংসারের মধ্যেই নিজেকে মানিয়ে নিল। জাবেরের থেকে সে বিশেষ কিছু আশা করে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, পুরুষ ছোঁয়ায় ভালোবাসা খুঁজে পায় না। মাথার ওপরে শক্ত কোনো বটগাছ থাকলে কবেই হয়তো এই সংসার ছেড়ে সে পালিয়ে যেত। শাশুড়ি রোজ নিয়ম করে তার সঙ্গে কথা বলে। শশীপ্রভা আর অভিযোগ করে না, ভালো থাকার মিথ্যা অভিনয় করে দিন পাড়ি দেয়। কখনো কখনো ইমার্জেন্সির বাহানায় রাতেও জাবের ফেরে না। দুপুরে একসঙ্গে খাওয়া হয় না, গল্প করা হয় না, চোখে চোখ আর হাতে হাত রাখা হয় না। সাপ্তাহিক ছুটির দিনেও তার ব্যস্ততা আকাশচুম্বী। নাসিমাকেও মাস শেষ হওয়ার পূর্বেই ছাড়িয়ে দেওয়া হয়েছে। মহিলার হাবভাব শশীপ্রভার ভালো লাগে না। ঝামেলাহীন দুজন মানুষের সংসারে কাজের লোকের কি প্রয়োজন? বারান্দায় একপাশে নিজের ছোট্ট একটা বাগান করেছে শশীপ্রভা। সেখানে 1 কাপ দুধ চায়ের সঙ্গে তার অলস বিকেল কাটে। মাঝে মধ্যে কোথা থেকে যেন প্রজাপতি এসে বসে। গ্রিলে পাখিরা বসে জিরোয়, তার ভালো লাগে। একাকিত্ব ঘুচায়। তখন সন্ধ্যা প্রায়। হাসপাতালের ব্যস্ততার ফাঁকে সময় পেতেই বাইরে চলে এলো জাবের। মাথা ঝিমঝিম করছে। দিনে তার বেশ কয়েকবার চা লাগে। বাবলুকে বললে অবশ্য দিয়ে যেত, কিন্তু তাকে সে ডাকল না। নিজেও একটু হাঁটাহাঁটি করার প্রয়োজন আছে। চা খেয়ে কলিগের সাথে কথা বলতে বলতে হাসপাতালের ভেতরে প্রবেশ করল সে। রিসেপশনে পরিচিত কাউকে দেখে থেমে দাঁড়ালো। কলিগের উদ্দেশ্যে বলল, আশিক ভাই, আপনি যান, আমি আসছি। আশিক লোকটা চলে গেলেন। জাবের সেদিকে এগিয়ে গেল। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, অর্পানা?
কান থেকে মোবাইল নামিয়ে তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো অর্পা। আচমকা হেসে ফেলল। আরে জাবেরের অথরে হাসি ফুটে উঠল। অর্পা তার কলেজের সেই বান্ধবী যাকে একসময় নিজের করে পাওয়ার স্বপ্ন দেখত সে। আজ সেসব অতীত। হঠাৎ হাসপাতালে কেন? কেউ কি অসুস্থ? আমারই ডক্টর আবিদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এসে শুনছি তিনি নাকি কিছুক্ষণ আগে চলে গিয়েছেন। মেসেজেও ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি তো অত কিছু খেয়াল করিনি। কাজ শেষ করে সেখান থেকে সোজা এখানে এসেছি। মনোরোগ বিশেষজ্ঞ আবিদ? হ্যাঁ। তুমি যে এখানে আছো মনেই ছিল না। তোমার আবার সাইকিয়াট্রিস্টের কি প্রয়োজন? শুনেছিলাম বিয়ে শাদী করে নাকি সংসার করেছ। অপরা মৃদু হাসল। জাবেরের মনে হলো সেই হাসিতে মলিনতা ভর করেছে। আর সংসার করতে পারলাম কই? এই তো মাস 2 আগে ডিভোর্স হয়ে গেছে। এখন একাই থাকি। ডিভোর্স? জাবের অবাক হলো। অর্পা একই ভঙ্গিতে হাসল। মেয়েটা সবসময় হাসে। কলেজে তার এই হাসির জন্য সবাই যে কত পাগল ছিল। সৌন্দর্য মানসিকতার দিক থেকে সে যেন অনন্যা। তাই তো জাবের অজান্তেই মন দিয়ে বসেছিল। অর্পা বলল, সময় হবে? ডাক্তারদের তো আবার নিজেদের দেওয়ার মতো সময় কম। হবে, আপাতত কোনো ইমার্জেন্সি নেই। দুজনে ক্যান্টিনে গিয়ে বসলো। চায়ের অর্ডার দিয়ে অর্পা বলল, আমার প্রাক্তন ছিলেন ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা। বিয়েটা পছন্দেরই ছিল, কিন্তু কয়েক মাস সংসার করার পর তার মায়ের মনে হলো আমি সংসারী নই। সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়ানো মেয়েদের দিয়ে কি আর সংসার হয়? বয়স বেশি, বাচ্চাও নাকি হবে না, আরও কত কি। একসময় সেও অন্যের কথায় গুরুত্ব দিতে গিয়ে আমায় গুরুত্ব দেওয়া কমিয়ে দিল। চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। শিক্ষক হচ্ছে সম্মানিত পেশা। এতটা পথ পাড়ি দিতে গিয়ে কম স্ট্রাগল করেছি। সে তো সব জেনে শুনে আমায় গ্রহণ করেছিল। তাহলে শেষ পর্যন্ত কেন এই রং বদল? শিক্ষিত হয়ে এমন ধ্যান ধারণা? এই জন্যই ছেড়ে দিয়েছি। পাশাপাশি আরও বহু কারণ ছিল। আজ চাকরি ছাড়তে বলেছে। কাল যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি? জাবের মাথা নাড়ালো। ভালো সিদ্ধান্ত। লোকটা আসলে একটা বোকা। নইলে তোমার মতো মেয়েকে কিভাবে ছেড়ে দেয়? অর্পা এবারেও হাসে। চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ নীরব থাকে। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হলো। মোবাইল নাম্বার আদান প্রদান হলো। জাবের জানতে পারল অর্পা বেশ কিছুক্ষণ ধরে মানসিক সমস্যায় ভুগছে। সেই সমস্যার কারণে এক বান্ধবীর জোরাজুরিতে আজ এখানে এসেছে। কয়েক মাস আগে তার মাও নাকি মারা গেছেন। নিজের বলতে অসুস্থ বাবা ছাড়া বর্তমানে আর কেউ নেই। জাবেরের মন খুব খারাপ হলো। নিজ থেকে এক পরিচিত সাইকিয়াট্রিস্টের সাথে অর্পার জরুরি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিয়ে নিজের বিভাগে চলে গেল। বহুদিন পর ব্যস্ততার মধ্যে যেন জাবেরের জীবনে রং ফিরে এলো। মেয়েটার জন্য তার ভীষণ মায়া হলো। কেনই বা হবে না? অর্পা তার প্রথম প্রেম, যাকে পেয়ে গেলে জীবনে অপূর্ণতা বলতে কিছুই থাকতো না। পুরুষ মানুষ সহজে কিছু পেয়ে গেলে তার কদর করতে জানে না, আর না পেলে সারা জীবন কষ্টে তর পায়, যা জাবেরের ক্ষেত্রে হয়েছে। এরপর থেকে প্রায়শই অর্পার সঙ্গে তার কথা হতে লাগলো। একসঙ্গে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় গিয়ে চায়ের স্বাদ উপভোগ করে আসতে লাগলো। অথচ 4 তলার ওই 2 কামরার ছোট্ট ফ্ল্যাটে আরও একজন যে তার একটু সান্নিধ্য পাওয়ার অপেক্ষায় বসে থাকে তা হয়তো একসময় সে ভুলেই বসল। শেষ বিকেলে রোদের মতো হঠাৎ অর্পার আগমনে জাবেরের ধরা বাঁধা নিয়মের জীবনে অনিয়ম হতে লাগলো। বোকা জাবের যেন ক্ষণিকের আবেগের সামনে নত হয়ে বাস্তবতা বুঝতে নারাজ। দিনটি শুক্রবার। জাবেরের ঘুম ভাঙল বেশ বেলা করে। ড্রয়িং রুম থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসছে। তড়িঘড়ি করে একেবারে গোসল সেরে ঘর থেকে বের হয়ে এলো সে। জাকিয়া নারাজ হয়ে বললেন, এত বেলা করে কেউ ঘুমায়? হসপিটালে যাবি না আজ? জাবের ভারী অবাক হলো। কণ্ঠে প্রকাশ পেল বিস্ময়। তোমরা এখানে হঠাৎ কখন এলে? জানালে না তো? ইচ্ছে হয়েছে এসেছি। তোকে জানাতে হবে কেন? আমরা কি রাস্তা চিনি না? তা চেনো, তবুও এখানে তো আগে কখনো আসনি। এবার আসলাম, কয়েকদিন থাকবো ভেবেছি। কোনো সমস্যা? সমস্যা কিসের? জাকিয়া প্রত্যুত্তর করলেন না। পুত্রবধূর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, সাপ্তাহিক ছুটির দিনে গরুটা যদি এতবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাহলে বাজার সদাই করে কে? শশী? 2 গ্লাস লেবুর শরবত এনে শ্বশুর শাশুড়ির সামনে রাখল শশী প্রভা। আমি ছাড়া আর কে করবে? প্রথম তো কিছুই চিনতাম না, তাই দারোয়ানকে দিয়ে করাতাম। কিন্তু দারোয়ান দিয়ে কি আর বাজার হয়? নিচতলার এক আন্টির সঙ্গে গিয়ে পদঘাট চিনে এখন আমিই করি। জাকিয়া ও মাহমুদ সাহেব নারাজ হলেন। ছেলের দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে স্ত্রীকে কিছু বলতে না দিয়ে নিজেই বললেন, বাড়ির বউ বাজার করে? জাবের তাহলে করেটা কি? একটু বাজারে যেতে পারে না? উনি ব্যস্ত মানুষ, ঘরে বসে একবেলা খাবার খাওয়ার সময়টুকু নেই। বাড়ি ফিরলে সারাক্ষণ ফোনটা বাজতে থাকে। জাবের যেন এবার বিপাকে পড়ল। বাবার থেকেও মাকে বেশি ভয় পায়। শুধু সে নয়, জুই থেকে শুরু করে স্বয়ং তার বাবাও ভয় পায়। মা তাদের সংসারের বাঘিনী। আমতামতা করে বলল, এসব কথা ছাড়া তো, আমার কত ব্যস্ততা, হুটহাট বাজার যাওয়া সম্ভব? এদিকে মেয়েদের বাজার করা কমন আনকমন আমায় শেখাতে আসবি না। তোর বাপ যখন নতুন নতুন ওকালতিতে ঢুকেছে তখন থেকে শহরে থাকা শুরু করি। এই শহরের কলেজে পড়াশোনা করেছি। তোদের 2 ভাই বোনকে জন্ম দেওয়া থেকে শুরু করে বড় করা পর্যন্ত এখানে ছিলাম। গ্রামে গিয়েছি তোর বাবার রিটায়ারমেন্টের পর। আমি কি জানি না
কোনটা কমন আর কোনটা আনকমন। তবুও তোর বাপ কখনো আমায় বাজারে পাঠায়নি। হাজার ব্যস্ততার মধ্যেও ছুটির দিন ভোরে উঠে সাপ্তাহিক কাঁচা বাজারে ছুটত, মাসকাবারি বাজারও করত। সেই ঘরে হয়েছে এক অপদার্থ। ডাক্তারদের দেখে বড় হওয়া মানুষকে ডাক্তারি শেখায়। জাকিয়া ঘরে চলে গেলেন। শশীপ্রভা রান্না করছে। মাহমুদ সাহেব সগর্বে হাসলেন। শরবতটুকু পান করে নিজেও বসা থেকে উঠে গেলেন। বললেন, তোর মায়ের তো মতিগতি ঠিক নেই। ভোরবেলা উঠে বলছে জাবেরের বাড়ি যাব। চলো। আমি আর কি বলি বলতো? সংসারের শান্তি বজায় রাখাই তো আমার দায়িত্ব, তাই চলে এলাম। তবে বউকে ব্যস্ততা দেখিয়ে তাকে দিয়ে বাজার করানো ভালো পুরুষের কাজ নয়। একটা সময় বউ ছাড়া আর কেউ আপন হয় না। আমাকে দেখ না। জাবের প্রত্যুত্তর করল না। নিশ্চয়ই মায়ের মাথায় কিছু চলছে, নইলে যে মাকে বলে কেউ কখনো এই ফ্ল্যাটে একদিনের জন্য আনতে পারেনি, সেই মা হুট করে কেন চলে এলো? স্ত্রীর দিকে এক পলক তাকায় সে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে নেয়। দুপুরে বাবা ছেলে মসজিদ থেকে জুম্মা নামাজ পড়ে এলো। বহুদিন পর সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে বসলো। জাকিয়া কই মাছের ঝোল দিয়ে অর্ধেক ভাত মাখিয়ে খেতে খেতে মাথা নাড়লেন। তোমার রান্নাবান্নার হাত তো দেখছি ভালোই পাকা হয়েছে শশী। শশীপ্রভা মুচকে হাসল। জাকিয়া ইশারা করে বললেন, তুমিও বসে পড়ো, আর যা যা লাগবে নিয়ে নিয়ে খাবে। ঘরের মানুষদের এত মেহমানদারি করার প্রয়োজন নেই। শাশুড়ির নির্দেশে অমান্য করে না, তাই চুপচাপ জাবেরের পাশে বসে পড়ল। জাকিয়া ছেলের উদ্দেশ্যে বললেন, তুই প্রতিদিন রাতে কি বাড়ি ফিরিস না? জাবের খাওয়া থেমে গেল। মাথা নাড়িয়ে বলল, রাত আর দিন কিসের? যখনই ইমার্জেন্সি আসে চলে যেতে হয়। এটা আমার প্রশ্নের উত্তর নয়। ইতস্তত বোধ করল সে। কদিন ধরে ফেরা হচ্ছে না। এবার থেকে রোজ ফিরবি। হাসপাতালে ডাক্তার কি শুধু তুই একা? সারাদিন যত পারিস জনসেবা কর, কিন্তু রাত হলে ঘরের ছেলে ঘরে ফিরে আসতে হবে। এসব এখানে চলে না মা, আমার শেখাতে হবে না। তোর মা মূর্খ নয়। আমার বাপের বাড়িতে এসব ডাক্তারের অভাব নেই। জাবের নত স্বীকার করে নিল। মায়ের সাথে সে পারবে না। জাকিয়া পুনরায় বললেন, সংসারে মন না থাকলে, বউ ভালো না লাগলে আগে ভাগে বলে দেওয়া উচিত। বিয়ের বাজারে ভালো পাত্রপাত্রীর কি অভাব নাকি? এখানে আসার আগের দিনই তো শশীর বিয়ের প্রস্তাব এলো। ছেলে মস্ত বড় ইঞ্জিনিয়ার, দেশের বাইরে থাকে। বছরে একবার এসে দেশ থেকে ঘুরে যায়। পরিবার খুবই ভালো। ছেলের আচরণ কি অমায়িক। প্রথমে শশীকে আমার মেয়ে ভেবে ছেলের জন্য চেয়ে বসলো। পরে পুত্রবধূ জানতেই ওর মা ভীষণ মন খারাপ করলো। জাবেরের গলায় বোধহয় খাবার আটকে গেল। কাশতে কাশতে চোখ দুটো লাল হয়ে গেল। পানির গ্লাসটা দ্রুত তার দিকে এগিয়ে দিল শশীপ্রভা। মাহমুদ সাহেব মিছে মিছে ধমক দিয়ে বললেন, আহা, খাওয়ার সময় এত তাড়াহুড়ো কিসের? জাবের জবাব দিল না। জাকিয়া ছেলের প্রতি খুব একটা আগ্রহ দেখালেন না। প্রসঙ্গ না বদলে বললেন, তোমরা ভাই বোন বড় হয়েছ, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারো। তাই তোমাদের নিয়ে আমার চিন্তা শেষ। আমার চিন্তা এখন শশীকে নিয়ে। কথাটা ভেবে দেখবে। যা সিদ্ধান্ত নেওয়ার দ্রুত নেবে। দেরি করে এসে ভুল ভাল কিছু বললে তোমায় আমি কোরবানি দেব। প্রিয় পশু কোরবানি দেওয়া তো জায়েজ, তাই না জয়ের বাবা? মাহমুদ সাহেব উপর নিচ মাথা নাড়লেন। শশীপ্রভা হতাশ চোখে শাশুড়ির দিকে তাকালো। এতবার নিষেধ করার পরেও সবাইকে কথাটা জানিয়ে দিল, তাও আবার শ্বশুর মশাইয়ের সামনে। কোনো মতে খাবার খেয়ে বাহানা বানিয়ে সেখান থেকে উঠে রান্না করে চলে গেল সে। জাবের পানি খেতে খেতে মায়ের দিকে আর চোখে তাকালো। মুখখানা গম্ভীর। যা বলেছেন তা তার জন্য চোখে মুখে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। খাওয়া দাওয়া শেষে পুত্রবধূকে আর কাজ করতে না দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন জাকিয়া। জাবের চিন্তিত হয়ে বিছানায় বসে আছে। স্ত্রীকে দেখে সোজা হয়ে বসলো। বাবা মা যে আসবে তুমি জানতে? না। হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি ওনারা। কেন এসেছে কিছু বলেছে? না। তুমি কিছু বলেছ? কি বলবো? আমি থাকি না, বাজার করি না, এসব কেন বলতে গেলে? জিজ্ঞেস করেছে দেখেই তো বলেছি। মিথ্যা তো আর বলিনি। প্রত্যুত্তর করল না জাবের। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রইল। ঘড়ির কাঁটায় 4:30 বাজতেই মোবাইলে একের পর এক কল আসতে লাগলো। ফ্রেশ হয়ে দ্রুত তৈরি হয়ে এলো সে। ঘুম না আসায় শশীপ্রভা সোফায় শাশুড়ির সাথে বসে গল্প করছে। ছেলেকে দেখে জাকিয়া জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? মায়ের সাথে মিথ্যা কথা বলতে পারে না জাবের, তবুও আমতা আমতা করলো। হসপিটাল ছাড়া আবার কোথায়? এই সময় ইমার্জেন্সি কল এসেছে। দেখি তো। কি ইমার্জেন্সি কল? কি যে বলো না, আমি কি এখনো ছোট্টটি আছি? তুমি সবসময় সন্দেহ করো। ছোট না থাকলেও মায়ের চেয়ে বড় খুব হয়ে যাওনি এখনো। আমার পেটেই তো ছিলে। হাব ভাব সব বুঝি বাবা। এসব ফাত্রামে ছেড়ে বউকে নিয়ে ঘুরে এসো যাও। ঘরে থাকতে থাকতে শশী মোটা হয়ে গেছে। ওকে নিয়ে বের হবো মানে? কি বলছো? বললাম তো। মায়ের মুখের ওপর এখনো কথা বলবে? হাতের জোর কিন্তু এখনো কমেনি জাবের। সে তুমি যত বড় ডাক্তারই হও না কেন, এত দূর আসার জন্য দিনে 2 বেলা তোমাকে ছেঁচা দিতে হয়েছে। লেখাপড়ায় তো ডাব্বা ছিলে। জাবের হতাশ হয়ে স্ত্রীর দিকে তাকালো। কিছু বলার পূর্বেই তাকে চোখ রাঙালেন জাকিয়া। সঙ্গের মতো বসে আছো কেন শশী? তৈরি হয়ে এসো। তোমার শ্বশুরকে নিয়ে আমিও বের হব। আশপাশ থেকে একটু ঘুরে আসি। শশীপ্রভা তৈরি হয়ে এলো। অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে জাবেরের বের হতে হলো।
মোবাইল ফোন এখনও বাজছে। সে সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রিক্সা রাখলো। মেন রোডে গাড়ি চললেও ভেতরের আবাসিক এলাকায় রাস্তা প্রায় ফাঁকা। ক্ষণে ক্ষণে দু একটা গাড়ি ছুটে যায়। শশীপ্রভা উঠে বসল। শহরে আসার মাস 4 পেরিয়েছে। এতদিনে আজ প্রথম বোধহয় স্বামীর সঙ্গে ঘরের বাইরে বের হয়েছে সে। রিক্সা চলতে লাগলো গন্তব্যহীন পথে। জাবেরের হাঁসফাঁস লাগছে। গরমে ঘেমে শরীরের সঙ্গে লেপ্টে আছে অ্যাশ কালারের পরিধেয় শার্ট। শশীপ্রভা মুগ্ধ চোখে ব্যস্ত বিকেল দেখছে। ছুটে চলা পথ দেখছে। হুটহাট নীল আকাশে তাকিয়ে অবাক হচ্ছে। জাবেরের উদাস নেত্র হঠাৎ সে মুগ্ধ চোখের দিকে আটকে গেল। ঘামে ভেজা দেহখানা দিয়ে ছুটে গেল এক ঠান্ডা বাতাস। মন দেহ যেন সতেজ হয়ে উঠল তার। হাঁসফাঁস মুহূর্তে কেটে গেল। জাবের অবাক হয়। রোজ রিক্সা যাতায়াত করার পরেও এত শান্তি সে কখনো অনুভব করেনি। এই পথগুলো এত সুন্দর হয়ে চোখে ধরা দেয়নি। তার ভাবনার মধ্যেই শশীপ্রভা বলে উঠল, কোথায় যাচ্ছি? জাবেরের জানা নেই। একটু পর বাড়ি ফিরে যাব। আম্মা জানবে না। আমায় নামিয়ে দিয়ে তুমি হসপিটালে চলে যাও। জাবের কিছু বলল না। শহীদ মিনারের কাছে নেমে গেল। এখানকার চা ভালো। গধূলির আলো ম্লান হয়েছে। কপোতিদের দলের সংখ্যা যেন ক্রমে বেড়েছে। দূরের বেঞ্চে বসে চায়ের আড্ডায় বন্ধুরা গিটার বাজাচ্ছে। জাবের শশীকে একপাশে দাঁড় করিয়ে 2 কাপ চা নিয়ে এলো। আশেপাশে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিল। তবে ঘরের মতো স্বাদ পেল না। নাক মুখ কুঁচকে সামনে রমণীর পানে তাকাতেই শুকনো ঢোক গিলল। এতদিন পর সে খেয়াল করলো মেয়েটা গোছানো, সুন্দর করে চা খায়। জাবেরের নিজেকে এলোমেলো লাগে। চা আবার সুন্দর করে কিভাবে খায়? তবে কাপে ফুঁ দিয়ে শশীপ্রভার ঠোঁট ছোঁয়ানো তার কাছে ভালো লাগছে। জিজ্ঞেস করলো, তোমার নাম শশীপ্রভা কে রেখেছে? কেন রেখেছে? আমার বাবা রেখেছে। আমি যেদিন জন্মেছিলাম সেদিন নাকি জ্যোৎস্না রাত ছিল। বাবার জ্যোৎস্না প্রিয়, মায়ের প্রিয় চাঁদ। মাকে নিয়ে প্রায়শই বাবা জ্যোৎস্না বিলাস করতেন। তবে আমার জন্মের রাতে এমন সুন্দর জ্যোৎস্না নাকি বাবা পূর্বে কখনো দেখেননি। তাই আমার নাম শশীপ্রভা। মা বলে আমি নাকি জ্যোৎস্নার মতোই সুন্দর। জাবের অন্যমনস্ক হয়ে মাথা নাড়ল। আসলেই তুমি সুন্দর। তোমার বাবার সৌন্দর্য পরখ করার দৃষ্টি ভালো। আম্মা আমায় প্রথমে পছন্দ করেছিলেন আমার ওই নামের জন্যই। পরে কিভাবে যেন বিয়েটা হয়ে গেল। মায়ের পছন্দ বরাবরই ভালো, বাবা ঠিকই বলে। শশীপ্রভার শ্রাবণালীতে সে বাক্য পৌঁছালো না। তার এই পরিবেশ, সময়টা ভালো লাগছে। খোলা আকাশের নিচে বহুদিন পর শ্বাস নিতে পেরে নিজেকে খাঁচা থেকে মুক্ত হওয়া পাখি মনে হচ্ছে। বলল, এখানকার দুধ চা ভালো, মালাই চাও পাওয়া যায়। খাবে? আজ আর না, অন্য দিন খাবো। একসঙ্গে হাঁটতে হাঁটতে সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। জাবের ঐশ্বরিক কোনো ঘোরে যেন আটকে পড়ল। সময় জ্ঞান ভুলে বসল। খাবার নিয়ে আজ আর কোনো ঝামেলা করল না। শশীপ্রভা সব আবদার মেনে নিল। পুরোটা পথ মেয়েটার দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে আজ তার খুব বিরক্ত লাগছে না। জাবেরের মনে হলো এই চঞ্চলতার জন্যই হয়তো শশীপ্রভার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। সে তার জায়গায় ঠিক, শুধু বেঠিক জাবের। অর্পার সঙ্গে হাঁটলে বা কথা বললে তো এত শান্তি পাওয়া যায় না, শুধু মায়া কাজ করে। তাদের বাড়ি ফিরতে ফিরতে রাত 8:30 বাজল। জাকিয়া দরজা খুললেও কোনো প্রশ্ন করলেন না, শুধু জিজ্ঞেস করলেন, রাতের খাবার খেয়ে আসা হয়েছে? শশীপ্রভা মুচকে হাসলো। হ্যাঁ, আমি আর খাবো না মা। জাবের বলল, আমার ক্ষুধা পেয়েছে, ভাত না খেলে চলবে না। তোর বাবা আর আমি খেয়ে নিয়েছি। আজকাল এশার নামাজ পড়েই ঘুমিয়ে পড়ি। শশী হাত মুখ ধুয়ে এসে জাবেরকে ভাত বেড়ে দাও। জাকিয়া চলে গেলেন। পুত্রবধূর অথরের হাসি দেখে সন্তুষ্ট হলেন। বিকেলে ইমার্জেন্সি বলে তাড়াহুড়ো করা জাবের রাতেও আর বাড়ি থেকে বের হলো না। তার খাওয়া শেষ হওয়া পর্যন্ত শশীপ্রভা পাশেই বসে রইল। রাতে সচরাচর জাবের ভাত খায় না, তবে আজ খেলো। ক্ষুধাটা যেন একটু বেশি লেগেছে। বাড়িটা ভরা ভরা লাগছে। প্রকৃত অর্থে নিজেকে বিবাহিত বলে মনে হচ্ছে। খেতে খেতে সে আরও একটা ব্যাপার লক্ষ্য করল। শাড়িতে তার শশীপ্রভাকে বড্ড নিজের লাগে, পাক্কা গৃহকর্ত্রী লাগে। খাওয়ার ফাঁকে স্বামীকে নিজের দিকে তাকাতে দেখে বিভ্রান্ত হলো শশীপ্রভা। তবুও চুপ রইল। রাত শেষে দিন এলো। শাশুড়ির আগমনে বাড়ির পরিবেশ যেন একেবারে বদলে গেল। জাবের সময় মতো ঘরে ফিরে টেবিলে সবাই একসঙ্গে খাবার খায়। শশীপ্রভার সঙ্গে সম্পর্কের যেন বেশ উন্নতি ঘটেছে। বিকেলে বারান্দায় বসে শাশুড়ি তার খসখসে চুলে তেল লাগিয়ে বেনুনি করে দেয়। রান্নাঘরে খুব একটা প্রয়োজন তার পড়ে না। সপ্তাহখানেক পর জাকিয়া আর মাহমুদ সাহেবের বিদায় ঘণ্টা বাজল। শশীপ্রভা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। মন খারাপ করে খিল এঁটেছে দরজায়। জাকিয়া সেদিন ছেলের পাশে বসলেন। বেশ কিছুক্ষণ নীরবতার পর হুট করে বলে উঠলেন, মেয়েটা দুরন্ত হলেও সরল, নরম মনের মানুষ। মাঝে মধ্যে একটু বেশি কথা বলে ফেলে হয়তো, তবে যা বলবে সত্য বলবে। যৌবনে আমিও একেবারে ওর মতো ছিলাম। আমার মা রোজ বলতো, কে এই বাচাল ঝগড়ুটে মেয়েকে বিয়ে করবে শুনি? শ্বশুর বাড়িতে দুদিনও টিকতে পারবে না। শেষমেশ মায়ের শত্রু ননাসের ঘরে গিয়েই ঠাঁই নিলাম। বিশ্বাস করবে কিনা জানি না, তবে আজ পর্যন্ত তোর বাবা আমার ওপরে নারাজ হননি, কখনো উঁচু গলায় কথা বলেননি, আমার সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নেননি। সবসময় আমার প্রতি সে সৎ। ভেবেছিলাম ওর রক্ত বোধ হয় ওর মতোই হবে, কিন্তু
থেমে গেলেন জাকিয়া। চাপা দীর্ঘশ্বাসের শব্দ জাবেরের কান পর্যন্ত পৌঁছে গেল। নিজেকে গুটিয়ে নিয়ে মায়ের থেকে দৃষ্টি সরিয়ে নিল। জাকিয়া বললেন, শশীপ্রভা তোর ছোট চাচির বড় বোনের ননদের মেয়ে। ছেলেবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মারা গেছে। বছর 5 আগে বড় ভাই ডিপ্রেশনের বশে বিশ্ববিদ্যালয়ের হলে আত্মহত্যা করেছে। যৌবনের স্বামী বয়সকালে শেষ সম্বল ছেলে হারিয়ে মাও অসুস্থ। শেষে ওর মা ওদের নিজের বাড়িতে নিয়ে গেলেন, সেখানেই বাস। মেয়েটা বাবা মায়ের আদর পায়নি, মাথার উপরে কোনো শক্ত ছাদ নেই, তবুও সারাক্ষণ হাসে। ওর কি কষ্ট নেই? আছে তো, কিন্তু কাউকে বুঝতে দেয় না। প্রথম তাকে যেদিন দেখলাম মামাতো ভাইদের নিয়ে পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খাচ্ছে, আমি অবাক হয়ে তাকে দেখতেই বলল, আমাদের কাছে পেয়ারা অনেক মিষ্টি, খাবেন আন্টি? কথার মাঝে জাকিয়া হাসলেন। জবাবের আশা না করেই গাছ থেকে লাফিয়ে পড়ল নিচে, পেয়ারা কেটে জোর করে আমার হাতে ধরিয়ে দিল। কথাবার্তা বলার পর মেয়েটাকে আমার খুব মনে ধরেছিল। সব জেনে মায়াও হলো। সেই মুহূর্তে প্রথমে এই কথাটা মাথায় এসেছিল, এই মেয়ে আমার জাবেরের জীবনে এলে দারুণ হবে, আমাদের সংসারটা সারাক্ষণ মেতে থাকবে। এত সরল ভালো মেয়ে আজকাল পাওয়া যায়? তুই তো জানিস আমি হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলা মানুষ। এবারেও করলাম। বিয়ের পর এই মেয়েটা শাড়ি সামলাতেও জানতো না, আমি ধরে ধরে সব শিখিয়েছি। ডিম ভাজতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, অথচ এখন যেন পাক্কা রাঁধুনি। আমার কি দায় ছিল ওকে এসব শেখানোর? ওরেই বা কি দায় ছিল এসব শেখার? শুধু তোর জন্য শেখা, যাতে রেধে বেড়ে তোকে ভালো খাবার খাওয়াতে পারে। এটা কি ত্যাগ নয়? নারীদের ত্যাগ কারো চোখে পড়ে না, পড়লেও ঠুনকো মনে হয়। তুই তো মায়ের জেদে বিয়ে করে দায় সারা, এরপর যে সেই যে এখানে চলে এলি, বউয়ের কোনো খোঁজখবর নেই। থামলেন জাকিয়া, হাঁপিয়ে গিয়েছেন বোধহয়। আমি তো জানতাম আমার ছেলে দায়িত্ববান চরিত্রবান, তাহলে হঠাৎ এই অধপতন কেন? শশীকে নিয়ে কি সমস্যা? মেয়েটার জীবন নষ্ট করতে চাওয়ার কারণ? জাবের অপ্রস্তুত হলো, মিনমিনে স্বরে বলল, আমি কেন? জাকিয়া তাকে থামিয়ে দিলেন। তুই আর জুই আমার নারী ছেঁড়া ধন। তোদের হাত নাড়ানো থেকে শুরু করে চোখের ভাষা সব আমার জানা। যখন কথা বলা শিখিসনি তখনও সামান্য কান্না দেখে বুঝে যেতাম এই কান্না কিসের কান্না। আধো আধো ভাঙা বুলি আওড়ানো শেখার পর কেউ না বুঝলেও আমার কানে সঠিক শব্দটাই বাজত। স্কুল বা খেলার মাঠ থেকে আঘাত পেয়ে ব্যথা লুকানোর চেষ্টা করলেও আমার থেকে কখনো লুকাতে পারিসনি। তাহলে এখন এসে এত সহজে লুকিয়ে ফেলতে পারবি ভাবলে কি করে? ধরা পড়ে যাওয়া চোরের মতো অবস্থা হলো তার। মাথা নত করল। জাকিয়া বললেন, বাইরে যার পেছনে সময় নষ্ট করছে সে অস্থায়ী, ঘরের জন্যই কেবল স্থায়ী। একটা সময় স্থায়ী মানুষটাকে নিজের জীবনে খুব প্রয়োজন হয়, কিন্তু বোকা মানুষেরা ধোঁকাবাজি চক্করের সঠিক সময় কদর করতে না পেরে শেষে সব হারায়। আমি ধোঁকা দিচ্ছি না কাউকে, আমি তো। থামলো জাবের, কথা গুলিয়ে ফেলছে। জিজ্ঞেস করলো, তুমি ওর কথা জানলে কি করে? মায়েরা সব জানে। জাকিয়া আসল কথা গোপন করে গেলেন। বললেন না, জামাতা আশরাফ 2 দিন আগে অন্য এক মেয়ের সঙ্গে তাকে দেখেই জুইকে সব জানায়। জুই এসব নিয়ে অনেক রেগে আছে, প্রথমে মাকে জানিয়েছে। এতক্ষণে হয়তো বাড়িতে এসে ভাইয়ের 2 গাল লাল করে দিত। মায়ের মতোই রাগে সে, কিন্তু জাকিয়াই নিষেধ করেছেন। তিনি বিষয়টাকে ঠান্ডা মাথায় সামলাতে চান। গলা ঝেড়ে বললেন, আবেগের বয়স বহু আগেই পার করে এসেছ, এখন যেটা চলছে বিবেকের বয়স। তাই ঘরে বউ রেখে পরনারীর দিকে তাকিয়ে মুগ্ধ হওয়া মানেই ধোঁকাবাজি, পরকিয়া। ধোঁকা মানুষ জেনে বুঝিয়ে দেয়। শশীপ্রভা আমার পেটের মেয়ে হলে হয়তো এতক্ষণে তোমার গালে 2 থাপ্পড় দিয়ে ওকে নিয়ে চলে যেতাম, কিন্তু আফসোস সে আমার পুত্রবধূ। মায়েরা তো বরাবরই নিজের সন্তানের বেলায় স্বার্থপর, তাই হয়তো কাজটা করতে পারলাম না। তবে দ্বিতীয়বার এমন কিছু ঘটলে স্বার্থপরতা ছেড়ে দিয়ে বিবেকের উপর ভর করে কাজ করব। জাবেরের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো। এভাবে মায়ের সম্মুখীন হবে কখনো যেন কল্পনাও করতে পারেনি। শশীপ্রভাকে জানে সব, ভয়ে গলা শুকিয়ে এলো যেন। যাকে সে ভয় টের পেলেন। পৃথিবীর আর মানুষের জীবন কখনো নিখুঁত হয় না। চাঁদেও কলঙ্ক আছে, বৃষ্টির মধ্যেও বাজ পড়ে, ঝলমলে রোদে ত্বক পুড়ে যায়, আর সুস্বাদু খাবার বেশি খেলে বদহজম হয়। নিখুঁত মনে করে মরিচিকার পেছনে ছুটে সামনে থাকা হিরে হারানোর মতো বোকামি করিস না। সুপুরুষেরা কখনো স্ত্রীকে ঠকায় না। তোর বাবাকে দেখ না, লোকটা কত সুন্দর। চাইলে কি পারতো না আরও ভালো কোনো জীবনসঙ্গী পেতে? তার ওই কোর্টে কি সুন্দরী উচ্চ শিক্ষিত নারী অভাব ছিল, তবুও কেন ছাড়লো না আমায়? কিসের এত মায়া? রূপ গুণ কিছুতেই তো অনন্য নই। তাহলে এটাই আসলে ভালোবাসা, বিশ্বাস, মায়া, স্বস্তি। তোদের কাছে তোদের মা হয়তো খুবই নিখুঁত একজন নারী, কিন্তু বউ মেয়ে হিসেবে সে কখনো নিখুঁত ছিল না। তাকে ধীরে ধীরে নিখুঁত রূপে গড়ে তোলা হয়েছে। তোর বাবা ভালোবাসা দিয়ে প্রশ্রয় দিয়ে নিখুঁত করেছে। জাকিয়া বসা থেকে উঠে গেলেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন, আবার বলছি, আবেগ বলতে কিছু নেই। মানুষ মানুষকে ঠকায় নিজের ইচ্ছায়, ভুলে নয়। তাই সময় থাকতে সংসারের মূল্য না বুঝে শেষ বয়সে গিয়ে বুঝে লাভ কি? আশা করি বেশি দূর যাওনি। সেখান থেকে সম্মান নিয়ে বিশ্বাস নিয়ে ফিরে আসে উত্তম। শশীপ্রভা এখনো কিছু জানে না।
জানলে হয়তো এতক্ষণে তোমার কপালে জুতা মেরে চলে যেত। বিশ্বাসঘাতক চরিত্রহীনদের সে ঘৃণা করে। বিকেলের দিকে তারা চলে গেলেন। ধরিত্রীতে রাত নামা পর্যন্ত বারান্দার ঠাঁই বসে রইল জাবের। আজ পর্যন্ত সে মায়ের থেকে কিছু আড়াল করতে পারেনি। সে যেন মায়ের এক মুখস্থ বই। আসলে কি জাবের ভুল মরিচিকার দিকে ছুটে যাচ্ছিল? একটু কি আশার আলো জেগেছিল মনে? ঘরে স্ত্রী থাকতেও অন্য নারীর জন্য কিসের আবার আশার আলো? কেন জাগবে? শশীপ্রভা যদি এমন কিছু করত, সে কি মেনে নিতে পারত? মাথা ভার হয়ে এলো তার। স্ত্রীর ডাকে ক্লান্ত দেহখানা নিয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। শশীপ্রভা কখনো যদি জানতে পারে তার স্বামী অন্য এক নারীকে মনে প্রাণে জীবনে চেয়েছে, সেই নারীর বদলে তাকে পেয়ে আফসোস করছে, পুনরায় সেই নারীর বিচ্ছেদ হয়েছে শুনে সেদিকে ঝুঁকেছে, মুগ্ধ চোখে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে, তাহলে কি আর কখনো জাবেরকে ভালোবাসবে, সম্মান করবে? গলায় খাবার আটকে গেল জাবেরের। কাশতে কাশতে দম বন্ধ হয়ে এলো। শশীপ্রভা পানির গ্লাস এগিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি হলো, পানি খাও। জাবের পানি পান করলো। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দুই দিকে মাথা নাড়ালো। বেশি দূর এগোয়নি সে। খুব সহজে সেখান থেকে ফিরে আসা যায়, এই কথা চিরকাল আড়ালে থাকুক, তবু শশীপ্রভা না জানুক। সারা রাত জাবেরের চোখে আর ঘুম আসলো না। হাসপাতালে গিয়েও কাজে মন দিতে পারল না। কত শত ভুল যে সেদিন করলো। শেষে বাড়ি ফিরে এলো। তার ক্লান্ত শ্রান্ত মুখখানা দেখে শশীপ্রভার মায়া হলো। জিজ্ঞেস করলো, তোমার কি খারাপ লাগছে, অসুস্থ? জাবের জবাব না দিয়ে সেভাবেই তাকে জড়িয়ে ধরল। শশীপ্রভা অবাক হলো। জাবের তো এমন করে তাকে কখনো জড়িয়ে ধরে না। তবে দুপুরে আর খেলো না কিছু। বিকেল পর্যন্ত বিছানায় পড়ে থাকলো। শশীপ্রভা তাকে টেনে তুলল। 2 কাপ চা নিয়ে বারান্দায় বসলো। পশ্চিম আকাশে সূর্যটা ঘাপটি মেরে বসে আছে। দক্ষিণ থেকে কালো মেঘের দল সেদিকে ভেসে যাচ্ছে। গ্রিলে একটি পাখি এসে বসলো। চোখে ভয় নেই, যেন এখানকার মানুষেরা তার খুব আপন। জাবের দুধ চায়ের কাপটা নিজের দিকে টেনে নিয়ে চুমুক বসালো। মিষ্টির চোটে মাথাটা খানিক ভনভন করলো। শশীপ্রভা অবাক হয়ে বলল, এটা তো আমার চা। তোমার আর আমার কি, সবই আমাদের। তুমি তো দুধ চা পছন্দ করো না। মাঝে মধ্যে পছন্দের বদল হওয়া প্রয়োজন। তুমি আর তোমার প্রিয় সব আজ থেকে আমার। এইটুকু স্যাক্রিফাইস সংসার আর প্রিয় মানুষের জন্য করাই যায়। আমি তোমার প্রিয় মানুষ হতে সমস্যা কি? বিস্ময় সরে গিয়ে শশীপ্রভার অথরে হাসি ফুটে উঠল। ধোঁয়া ওঠা রং চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমিও না হয় তোমার জন্য করলাম ছোট্ট একটা স্যাক্রিফাইস। জাবের হাসে। তার মনে হয় এই মেয়েটির মুগ্ধ চোখের দিকে তাকিয়ে গোটা একটা জীবন নিশ্চিন্তে পাড়ি দেওয়া যাবে। ওই হাসি মুখের জন্য কয়েকটা ত্যাগ করা দোষের কিছু নয়। একটাই তো জীবন, সবকিছু কি আর মানুষদের মন মতো হয়? এক ছাদের নিচেও ভিন্ন ব্যক্তিত্বের দুজন মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে। এক বারান্দায়ও অনেক সময় 2 বিকেল হয়, যেমন দক্ষিণে কৃষ্ণকালো মেঘ আর পশ্চিমে ঝলমলে সূর্য।